এই সেই জায়গা ব্রিগেড ময়দান। আমরা 12ই মার্চ হিরণ চট্টোপাধ্যায়ের ইন্টারভিউ নিয়েছিলাম। 14ই মার্চ নরেন্দ্র মোদী এসেছিলেন এই মাঠে সভা করতে। হিরণ চট্টোপাধ্যায় এখানে এসেছিলেন মোদিজির সভার ব্যবস্থাকরণ কী হচ্ছে সেরকম দেখতে। আমরা তার ইন্টারভিউ করেছিলাম। আজ বিজেপি বিপুল ভোটে জিতেছে, বাংলায় সরকার গড়েছে। আমরা সেই মাঠেই এসে উপস্থিত হয়েছি, যে মাঠে মোদিজি এসেছিলেন, মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন। আমরা সেই হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। হিরণ, মনে পড়ছে? মনে পড়ছে, মানে ভীষণভাবে মনে পড়ছে। 12 তারিখ আমরা এই মাঠেতে বিভিন্ন জায়গায় বসেছি, তখনও এরকম বিরাট বড় প্যান্ডেল একই জিনিস ছিল। হ্যাঁ, আমরা আশা করছিলাম তোমার নাম ঘোষণা হবে এবং মোটামুটি মনে হচ্ছিল যে গোটা বাতাসে একটা বিজেপি ব্যাপার ছিল। চারিদিকে একটা জয় শ্রীরামের একটা ধ্বনি পাচ্ছিলাম, মানে চারিদিকে একটা, মানে মানুষ হয়তো ভয়ে বলতে পারছিলেন না, মানুষ একটু গুমড়ে ছিলেন, একটু গুমোট ভাব চলছিল, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু জয়, মানে একটা জয়ধ্বনি চলছিল, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। মানে বৃষ্টি হওয়ার আগে যেরকম আকাশটা থাকে, এরকম ব্যাপার ছিল না? একদমই তাই। প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা ইন্টারভিউতে একই কথা বলেছি যে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে চাইছেন। তারা এই চমকানো ধমকানো ভয়েতে ভোট দিতে পাচ্ছেন না, ভোট দিতে দেওয়া হয় না। যেটা আপনারা দেখেছিলেন যে ঘাটাল লোকসভাতেও আপনারা দেখেছিলেন যে আমাকে কিভাবে জোর করে ভোট করিয়ে হারিয়ে দিয়েছিল ওরা। সেটা এই নির্বাচনে আপনারা দেখলেন যে ঘাটাল লোকসভায় কিন্তু 7টা বিধানসভার মধ্যে 6টাতেই বিপুল ভোটে জয় হয়েছে। তার মানে ওই সময় যদি ভোট দিতে পারতেন মানুষরা, তারা কিন্তু তখনও লোকসভায় আমি জিতে পার্লামেন্টে যেতাম। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, মানুষের কৃপা, যে আমার ভাগ্য এই অন্যরকম কিছু ভেবে রেখেছে। আমি একটা কথা বলছি, হিরণ চট্টোপাধ্যায় যে বিধানসভা থেকে জিতেছে শ্যামপুর, 2001 থেকে ওই বিধানসভায় ছিল তৃণমূলের। 2001 কিন্তু, পরে নয়, 2001 যখনও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেনি, তার আগে ছিল কংগ্রেসের। সেই বিধানসভায় মানে বিপুল ভোটে জিতে এবার বিধানসভায় হিরণ চট্টোপাধ্যায়। তার সঙ্গে আমরা অনেক কথা বলবো, কি পরিকল্পনা, শ্যামপুর নিয়ে কী ভাবছে, সব নিয়ে কথা বলবো। তবে সেসব স্টুডিওতে বসে। আজ প্রাইম টাইমে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন হিরণ চট্টোপাধ্যায় আমাদের স্টুডিওতে। তো একটা কথা বলার, শ্যামপুর থেকে বিপুল ভোটে জয়, এমন একজনকে হারিয়েছেন যিনি 2001 থেকে জিতছেন, তো এটা তো বড় ব্যাপার না। আমার দেখুন, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে আমার পুরো পশ্চিমবঙ্গের যেবারে বিজেপির জয়, এটা পুরো পশ্চিমবঙ্গের মানুষের জয় এবং প্রত্যেকটি বিজেপি কর্মীর জয়, এবং 321 জনের ওপর যে যারা নিজের জীবন দিয়ে, প্রাণ দিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য লড়াই করে গেছেন, শহীদ হয়েছিলেন, তাদের সবাইয়ের জয়। মানে আমি প্রথমেও বলেছি, আজকেও একই কথা বলতে চাই যে 100%-এর মধ্যে 99%-এর অবদান হলো পশ্চিমবঙ্গের মানুষের, শ্যামপুরের মানুষের এবং আমাদের বিজেপি কর্মীদের। 1% যদি হয়ে থাকে সেটা আমার, বাকি পুরো 99% কিন্তু মানুষ এবং বিজেপি কর্মীরা এই বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। এবং মানুষ পরিবর্তন চেয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, তারা বিশ্বাস করেছেন পূজনীয় অমিত শাহজিকে। আমাদের রাজ্য গত 50 বছর ধরে, 34 বছরের সিপিআই এবং 15 বছরের এই তৃণমূল কংগ্রেস, এরা কেন্দ্রকে মনে করেছে শত্রু। তো ফলে টাকা পয়সা আসতে পারেনি, ঝগড়া করে গেছে, সব দিক থেকে আটকে গেছে। তো এই 50 বছরের যে পিছিয়ে যাওয়া, সেটা পশ্চিমবঙ্গের মানুষ রিয়েলাইজ করেছিলেন যে আমরা, মোদিজি এবং অমিত শাহজি একমাত্র পারেন পশ্চিমবঙ্গকে টেনে তুলতে। এই জয় আমার ব্যক্তিগত নয়, আমাদের কোনো, আমার মনে করি কোনো প্রার্থীর জয় নয়, এই জয় সম্পূর্ণরূপে মানুষের জয়, বিজেপি কর্মীর জয় এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পূজনীয় অমিত শাহজির ওপরে বিশ্বাসের জয়। মানুষ ভরসা করেছে। এই জায়গায় আমার একটা কথা বলার আছে, তোমার প্রচারে অমিত শাহজি একটা কথা বলেছিলেন। কথাটা হচ্ছে, হিরণকে জিতিয়ে আনুন, সাধারণ মানুষকে বলেছিল, বড় দায়িত্ব দেবো, বড় কাজ দেবো। কী ব্যাপার, কোনো হিংসা আছে নাকি? হ্যাঁ, 25শে এপ্রিল উনি আমার ওখানে এসেছিলেন এবং এসে উনি হেলিকপ্টার থেকে নেমেই প্রথম আমাকে বলেছিলেন, আরে হিরণ তুম তো কামাল কর দিয়া।
মানে উনি হেলিকপ্টার থেকে এত লোক দেখে এত অভিভূত হয়েছিলেন যে উনি ওনার নিজের মোবাইলেতে হেলিকপ্টার থেকে পুরোটা, উনি হেলিকপ্টার করে প্রথমে পুরোটা ঘোরেন, ঘুরে ওপর থেকে পুরো ভিডিও করেন এবং নেমেই বলেছে হিরান তুম তো কামাল কর দিয়া, এত মানুষ। এবং তারপরে উনি তো ওটা মঞ্চ থেকে বললেন, তারপরে আলাদা করে আমাকে গ্রিন রুমে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন আরে 25,000 কে উপর হোগা। উনি নিজের মোবাইল থেকে ওইগুলো ভিডিওগুলো আমাকে শেয়ার করে দিলেন, দিয়ে বললেন যে তুমি ये शाम को ना ये सारा নিজে শেয়ার করে দিলেন। ওনার সেক্রেটারিকে বললেন যে উनको दे दो और इसको तुम पोस्ट कर देना। আর যখন উনি হেলিকপ্টারে উঠে চলে যাবেন তখনও দরজা বন্ধ করে ডাক্তার সাহেব, একদম আমার মনে আছে, ডাক্তার সাহেব আপ জিত গয়ে, হিরণ জিত গয়ে, তখনই বলেছে একদম तुम जीत गए बस और 2 दिन की बात है। श्यामपुर वालों, ये हिरण्य बाबू को आप विधायक बना दो, उनको बड़ा आदमी बनाने का काम हम करेंगे। আমরা ভেবেছিলাম 10 থেকে 12,000 লোক হবে, কিন্তু 25,000-এর উপরে মানুষ এসেছিলেন। এবং মানে আমাদের তো শেড ছিল 10,000-এর, আর বাইরে মানে হাজার হাজার মানুষ। উনি আমাকে বলছিলেন আরে আর একটু আগে জানলে শেডটা বাড়িয়ে দিতাম, এত মানুষকে কষ্ট করতে হতো মানে না। তখনই মানে বোঝা গেছিল। উনি বলে দিয়ে গেছিলেন, উনি সম্পূর্ণরূপে হেলিকপ্টারের দরজা বন্ধ করার আগে আমাকে বললেন ডক্টর সাহেব আপ জিত গয়ে। ডক্টর সাহেব, হ্যাঁ মানে আপনি তো কিসের ডাক্তার? ডাক্তার না, ওই ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি ওইটা, হ্যাঁ ওই ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় শব্দটাকে উনি মানে জাস্ট মানে আগে তো হিরণ, কখনো হিরণময় বলেছেন, কখনো হিরণ বাবু বলেছেন, কখনো হীরা না যাও, আর লাস্টে ওটার আগে আমার মনে আছে ওটা বলে উনি চলে গেলেন। আর ওই যে আমি ফিরে এলাম এবং বিজেপি কর্মীরা এবং মানুষ যে উদ্বুদ্ধ হলো, আমাদের 29 তারিখে ভোট ছিল, তো 25 তারিখেতেই পুরো শ্যামপুরে একটা বিরাট হাওয়া তৈরি হয়ে গেল যে আমরা শ্যামপুর শুধু জিতছি না, আমরা বিপুল ভোটে জিতছি। এই যে যখন বিধানসভায় ছিলেন একের পর এক তথ্য তুলে যখন বিরোধী দল হিসেবে কাজ করতেন, বিধায়ক হিসেবে ছিলেন, এখন খালি ওদের বিরোধিতা করে গেছেন, তথ্য তুলে বলছেন এটা হয়নি ওটা হয়নি। এবার আপনি শ্যামপুর থেকে এসছেন সরকার পক্ষের বিধায়ক, বিরোধী পক্ষের বিধায়ক নয়। তো শ্যামপুরও তো অনেক সমস্যা আছে, আমি তো হাতে গুনে সমস্যা বলে দিতে পারি। হাসপাতাল নেই, মানে অনেকেই মানে খুব মদ খায়। হ্যাঁ, এবারে যেটা আমি শ্যামপুরবাসীকে বলেছিলাম যে এবারে আমি কিন্তু প্রার্থী নই, এবারে প্রার্থী শ্যামপুরের প্রত্যেকটি মানুষ, আপনারা প্রত্যেকে প্রার্থী, এবং আপনাদের কাছে আমি ভোটের ভিক্ষা চাইছি, আমার জন্য নয়, আপনার ভোটের ভিক্ষা চাইছি, আপনাকে জেতানোর জন্য, আপনি নিজেকে জেতার জন্য আপনার ভোটটা আমাকে ভিক্ষা দিন। এই কারণে বলেছিলাম যে গত 79 বছর দেশ স্বাধীন হয়ে গেছে, এখনো ওখানে হাসপাতাল নেই, মানে ছোট ছোট কয়েকটা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। দেখুন আমরদহ স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, কমলপুর স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, পিছলদহ, সেখানে তো তালা পড়ে গেছে, পিছলদহ স্বাস্থ্যকেন্দ্র যেখানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু 540 বছর আগে এসেছিলেন, ওখানে পা রেখেছিলেন, ওখানে পিছলে গিয়েছিলেন বলে ওই জায়গাটার নাম পিছলদহ। তো সেই পিছলদহ, ওখানে একটা গল্প আছে। হ্যাঁ, আচ্ছা। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ের ধুলো আছে ওখানে, মানে উনি যে গাছের তলায় বিশ্রাম নিয়েছিলেন, সেই ওনার যে পায়ের ধুলো, সেগুলোকে গিয়ে আমি প্রণাম করে এসেছি। এবং বহু মানুষ ওখানকার যে নতুন বাচ্চা ছেলেমেয়েরা, তারাও জানেন না এই ব্যাপারগুলো, মানে আমাদের শ্যামপুরের একটা ঐতিহাসিক জায়গা। এবং আমার নাম যে হিরণ, হিরণটাও তো হিরণময় ববুর্ধিত শঙ্খচক্র গদাধর, মানে ভগবান বিষ্ণুর নাম, ভগবান কৃষ্ণের নাম। মামা বাড়ি তো শ্যামপুরে না? হ্যাঁ, আমার নিজের মায়ের জন্ম শ্যামপুরেতে, আর আমার জন্ম নদীর এপারে, মানে আমার জন্ম উলুবেরিয়াতে আর মায়ের জন্ম নদীর ওপারে, মাঝখানে দামোদর নদী। মানুষ প্রথমেই বললেন দাদা আমরা তো এখানে কোনো ডাক্তার নেই, এখানে সব গ্রামীণ ডাক্তার, তাদেরকে আমরা কথিত ভাষায় বলি কোয়াক ডাক্তার। এবং মানুষকে ডাক্তার দেখাতে গেলে, মানুষকে হাসপাতালে ভর্তি হতে গেলে, মায়েদেরকে সন্তান জন্ম দিতে গেলে সবাইকে আপনাকে উলুবেড়িয়ায় আসতে হয়। এবং উলুবেড়িয়াতে আজও নৌকা পেরিয়ে আসতে হয়, মানে আমি যে ছোটবেলায় যখন মামার বাড়ি যেতাম তখন নৌকা পেরিয়ে যেতাম, এখনো মানুষ নৌকা পেরিয়ে আসে। মাঝখানে বিশাল সময় পেরিয়ে গেছে, কোনো উন্নয়ন হয়নি, 50 বছর পেরিয়ে গেছে ধরুন। প্রচণ্ড গরমের দাবদাহতে মানে আমার সঙ্গে যারা সহযোগিতা করছিল তারা ম্যাক্সিমাম 4-5 জন অসুস্থ হয়ে পড়েছিল। আমি যদি সকালে পান্তা ভাত খেয়ে বেরোতাম, এটা লোক আপনার অনেক সাংবাদিকরাই প্রথমে বিশ্বাস করেনি, পরে দেখেছেন সকালে গিয়ে আমি প্রথম পান্তা ভাত খাই। পান্তা ভাত আমাকে বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু আমার সঙ্গে যারা গেছিল ওরা পান্তা ভাত খেতে অভ্যস্ত নয়, ওরা সব নিজের মতো খাওয়া দাওয়া করতো, সবাই অসুস্থ হয়ে পড়েছিল। তো আপনি বিশ্বাস করবেন না, ডাক্তার, গ্রামীণ ডাক্তারকে ডেকেছি, কোয়াক ডাক্তার, সে এসে আমার ঘরে এসে ওদের সেলাইন চালিয়ে দিয়ে গেছে, সেলাইন চালাতে ঘরে আসতে, সেলাইন চালাতে হয়েছে। এবং রাত্রিবেলা রাত 10টার পরে যখন আমার একজন সেক্রেটারি অসুস্থ হয়, সমস্ত দোকান বন্ধ। আমি তখন জানতে পারলাম যে শ্যামপুরে ওষুধের দোকান রাত্রি 10টা হলেই বন্ধ হয়ে যায়।
তারপরে জানতে পারলাম যে বহু মানুষ মারা গেছেন শুধুমাত্র ওষুধের দোকান খোলা নেই, নাহলে উলুবেরিয়া যেতে যেতে ততক্ষণ ওষুধ আনতে আনতে মানুষ মারা গেছে। মানে আপনার অভিযোগ আমরা বিরোধী পক্ষ হিসেবে অনেক শুনে এসেছি। না, অভিযোগ এবার সরকার পক্ষের বিধায়ক হিসেবে বলুন কি করছেন? হাসপাতাল হচ্ছে তো শ্যামপুরে ৭৯ বছর হাসপাতাল হয়নি, সেটা হাসপাতাল করতেই হবে। প্রথম কথা যেটা আমি মাননীয় অমিত শাহজিকেও বলেছিলাম, আমি বলেছিলাম যে স্যার আমি কিন্তু 50 বছর আগে যখন মা আসতেন, আমিও যখন মায়ের হাত ধরে 30-40 বছর বয়স আগে এসেছি, তখনও নৌকা পেরিয়ে এসেছি, উনি মঞ্চ থেকে বলেছেন যে আমি 2.5 বছরের মধ্যে কথা দিলাম হিরণ এখানে আপনাদেরকে এই সেতুটা করে দেবে। উনি মঞ্চ থেকে বলেছেন। মানে একটা সেতু হচ্ছে। আজকে রিপাবলিকের স্টুডিওতে বসে হিরণ চট্টোপাধ্যায় বলছে সেতু হচ্ছে। 1 নম্বর হাসপাতাল হচ্ছে, এবং আমি এই অ্যাসেম্বলির ফর্মালিটিসগুলো হয়ে যাওয়ার পরই আমি ফিরবো শ্যামপুরেতে। 14টা অঞ্চলে 14টি মানে ওষুধের দোকান 24/7 খোলা থাকবে। মানে ওখানকার মানুষজনকে রাত্রেবেলায় ওষুধের জন্য বিপদে পড়তে হবে না, তাই তো? একদম হতে হবে না। প্রথম ফান্ডের টাকা দিয়ে, আমার যে বিধায়ক ফান্ডের টাকা আসবে সেটা দিয়ে আমি প্রথম আইসিইউ অ্যাম্বুলেন্স কিনবো। এই কারণে, কারণ হাসপাতাল তো আজকে বলে আমি কালকে করতে পারবো না, সময় লাগবে করতে, তাই না? তো তাকে যদি প্রথমে উলুবেরিয়াতে আসতে হয়, ওখানে আমার কোনো আইসিইউ বেড নেই, যে কটা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, তো ফলে আমাকে ইমিডিয়েটলি আইসিইউ মানে অ্যাম্বুলেন্স করতে হবে, যাতে অ্যাটলিস্ট মানুষ অসুস্থ হলে, যাতে এমার্জেন্সি, তাদেরকে আমি আইসিইউ অ্যাম্বুলেন্স করে উলুবেরিয়ায় পৌঁছতে পারি। প্রথম কাজ আইসিইউ অ্যাম্বুলেন্স করতে হবে, সঙ্গে সঙ্গে হাসপাতালে কাজ শুরু করতে হবে। যেটুকু ইনফ্রাস্ট্রাকচার আছে আমাদের ওখানে স্বাস্থ্যকেন্দ্র, সেগুলোকে নতুন করে সংস্করণ করতে হবে। এবং সবচাইতে বড় যেটা ইস্যু ছিল, আমি যেটা মা বোনেরা, যখন আমি গাদিয়ারা শিবপুর গিয়েছিলাম, যেখানে মা বোনেরা আমার হাত ধরে বলেছিল ভাই তুমি কিছু করো না করো, আমাদের এখানে মদের দোকান বন্ধ করো। আমি বলেছিলাম মদ তো আমাদের পশ্চিমবঙ্গে সব জায়গাতেই পাওয়া যায়। বললে না ভাই, এখানে ঘরে ফোন করলে হোম ডেলিভারিতে মদ আসে, দুয়ারে মদ। আমি তো অবাক হয়ে গেছিলাম। তারপরে আমার যখন বিজেপি কর্মীদের জিজ্ঞেস করলাম, ওখানে এই গ্রামীণ এলাকা, মানে শ্যামপুর ব্লক 1 বা ব্লক 2, তো চাষবাস ছাড়া তো অন্য কিছু নয়, ওখানে মদের মানে ওখানে যেটা দেশি মদ, যেটা বাংলায় বলা হয় চুল্লু। আচ্ছা। সেই চুল্লু আপনার পাউচ প্যাকেটে আসে, এবং সেই পুরো সাপ্লাইটাই আপনার উলুবেরিয়া থেকে হয়। শ্যামপুরে কিন্তু প্রোডাকশন হয় না। আচ্ছা। উলুবেরিয়া থেকে ওই বাগানটার ওখান থেকে এখানে ঢোকে, এবং সারা রাত ধরে সাপ্লাই হলো, সকাল থেকে চলে এলো, সব ঘরে ঘরে ফোন করলো, ঘরে ঘরে মদ। এবং ওই যে গাদিয়ারাতে আপনার লজগুলো আছে, সেখানে মা বোনরা বলছে যে হিরণ আমরা দিনের বেলা পর্যন্ত বেরোতে পারি না, কারণ দিনের বেলা মদ খেয়ে ছেলেরা আমাদের হাত ধরে টানে। আমরা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে বেরোলে এত মানে বিশ্রী ভাষায় আমাদেরকে অপমান করে যে আমরা ঘরের বাচ্চাকে নিয়ে মুখ দেখাতে পারি না। তো ফলে মা বোনেরা দিনের বেলা বেরোনো বন্ধ হয়ে গেছিল। এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে সন্ধেবেলা মেয়েরা বেরোলে তারা ধর্ষিত হবেন। তো মামুনেরা বলছে দাদা আমরা সন্ধ্যেবেলা মুখ্যমন্ত্রীর কথা বেরোতে পারবো না, দিনের বেলা এই মদের এতে বেরোতে পারবো চুল্লুর জন্য। চুল্লু কি এমন মদ যে দিনের বেলা তো নাকি ভয়ঙ্কর ব্যাপারটা? নাকি ভয়ঙ্কর ব্যাপার, আমি তো দেখেছি যে চুল্লু খেয়ে মানে 2-3 দিন ধরে নেশায় পড়ে আছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে শ্যামপুরের সবচাইতে বড় যেটা বাধা, সেটা হলো ছেলেদেরকে পুরো নেশায় ডুবিয়ে দিয়েছে। এবং আমার মনে আছে আমি শিবগঞ্জে যাচ্ছিলাম, নদীর ধার যেহেতু শিবগঞ্জ, তো ওখানে দেখলাম বেশ কটা ছেলে ওই নেশা করে বসে আছে। আমি ওদের পাশে গিয়ে বললাম যে ভাই তোরা এখানে খাস কেন? বললো দাদা কি করবো, ওরকম কোনো তো কাজ টাজ নেই। তাহলে তোর বাড়ির যে দাদা আছে, বলে কোথায় থাকে? বললো দাদা গুজরাটে থাকে। বললাম কি করে? না দাদা গুজরাটে চাকরি করে। তো দাদা মদ খায়? বলছে না দাদা তো মদ খায় না, দাদার টাকাতেই আমার সংসার চলে। তার মানে একটা ব্যাপার বুঝুন যে একই বাড়ির 2 ভাই, দাদা গুজরাটে গিয়ে চাকরি করছে, কাজ করছে, সেই জন্য সে মদটা খায় না। ভাই এখানে কোনো বেকার, শ্যামপুরে তো কোনো শিল্প নেই, কোনো কারখানা নেই, কিছু নেই, ইট ভাটা আছে, সে ভয়ঙ্কর অবস্থা। আর কয়েকটা জুট মিল আছে, অনন্তপুর মিল আছে, জুট মিল নয় অনন্তপুর মিল আছে। তো সেখানে মানুষের মানে ভয়ঙ্কর অবস্থা সেসব জায়গাগুলোতে। ফলে যখন আপনি বেকার থাকবেন, যখন আপনি পড়াশোনা করেও আপনার কাছে কোনো কাজ নেই, শিক্ষিত মানুষ খুব। আমি শিক্ষার হারের আপনাকে একটা ছোট কথা বলি। শ্যামপুর কলেজ, যেটাকে বেলপুকুর কলেজ বলে, সেখানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ডিপার্টমেন্ট মিলিয়ে এই বছরে ভর্তি হয়েছে 3 জন স্টুডেন্ট। মানে শিক্ষক এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে তার সংখ্যা 12 জন, আর স্টুডেন্টের সংখ্যা দুটো ডিপার্টমেন্ট মিলিয়ে 3 জন। মানে একটা ভয়ঙ্কর। আপনার নির্বাচনের পরে আমাদের ছেলেরা কত স্কুলে ঢুকেছে যেখানে তৃণমূলের পতাকা এখনো আছে, মানে যেগুলোকে পার্টি অফিস বানিয়ে দিয়েছিল। এবং শ্যামপুর কলেজ, যেটা আমি বারবার বলেছিলাম, শ্যামপুর কলেজের ঢুকতেই যে ডান দিকের বিল্ডিংটা, যেটা কলেজের বিল্ডিং,
তার তলায় পতঞ্জলিকে ভাড়া দিয়েছে, আর ওপরটাতে শ্যামপুর কলেজের পার্টি অফিস চালাতেন যিনি আমাদের প্রার্থী ছিলেন, নদেবাসী জানা মহাশয়। তো আমি কথা দিয়েছিলাম যে আমি এখানে বিধায়ক হওয়ার পর ওই বিল্ডিংটাকে আমি শ্যামপুর কলেজকে ফেরত দিয়ে দেবো। সেটা আমি যাব, গিয়ে ওই কলেজটাকে, ওই মানে পার্টি অফিসটাকে বন্ধ করে দিয়ে কলেজকে, কারণ কলেজের সম্পত্তি। আপনার শ্যামপুরে তো মুসলমান মনে হয় 20%, তার তো বেশি নয়? না না, 20%-এরও বেশি। বেশি? 20%-এরও বেশি, প্রায় 22 থেকে 25% আপনার টোটাল মুসলিমের সংখ্যা। দেখুন, তারা কেউ ভোট দেয়নি। কোনো বুথে আমি একটা ভোট পেয়েছি, কোনো বুথে 4টে পেয়েছি, কোনো বুথে 6টা, এবং হায়েস্ট ভোট পেয়েছি একটি বুথে যেখানে 1180 জন ভোটার ছিল, সেখান থেকে আমি পেয়েছি 19টা ভোট। হিন্দু মুসলিম নিয়ে কথাও বলিনি, আজও বলতে চাই না। মুসলিমরা তারা এক কাট্টা হয়ে এবারে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। তারা বিশ্বাস করেছিলেন যে তাদের যদি কেউ বাঁচায় তারা তৃণমূল কংগ্রেস বাঁচাবে। তারা ভোটও দেননি এবারে। কিন্তু আমাদের হিন্দুরা যারা বিশ্বাস করেছেন যে তোষণের রাজনীতি থেকে আমাদেরকে বেরোতে হবে, পশ্চিমবঙ্গকে যদি উদ্ধার করতে হয়, মানে হিন্দুরাও এক কাট্টা হয়েছে। তো এবারে হিন্দুরা পুরো এক কাট্টা হয়ে ভোট দিয়েছেন। বিরাট বিরাট বড় দায়িত্ব কিন্তু আমাদের সবার একসঙ্গে মিলে স্বপ্ন পূরণ করতে হবে, এবং সেটা আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। মানে রাজনীতি শুধু নেতারা করবেন আর মানুষ বলবেন যে আচ্ছা আচ্ছা ও কাজ করছে, ও করতে দাও, আমরা তো ভোটটা দিয়ে দিয়েছি, আমাদের আর কোনো দায়িত্ব নেই, সেটা করলে কিন্তু চলবে না। খড়গপুরে তো বাড়ি নিয়ে থাকতে তুমি? খড়গপুরে প্রথম থেকে বাড়ি নিয়েছিলাম, যে বাড়িতে আমার এসিও ছিল না। শ্যামপুরে তো আমি প্রথম দিন থেকে ওখানে বাড়ি ভাড়া নিয়ে আছি। আমি কিন্তু শ্যামপুরে হোটেলে থাকিনি। আচ্ছা। অনেকেই আগের যিনি প্রার্থী ছিলেন তিনি হোটেলে ছিলেন, কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে প্রথম বাড়ি ভাড়া করেছি। তার মানে মানুষ কিভাবে নিজেকে কানেক্ট করেছিল একটাই কারণে, কারণ যে সমস্ত পাড়াতে আপনার গাড়ি যাবে না, আমি দেখেছি আমি কখনো গাড়িতে উঠিনি, হয় হেঁটে গেছি নাহলে বাইকে গেছি প্রত্যন্ত এরিয়াতে, সেখানে মানুষকে গিয়ে প্রথম জিজ্ঞেস করেছি যে আমাকে মালা পরাবেন না, আমি মালা পরতে আসিনি, উত্তরীয় পড়তে আসিনি, এবং তাদেরকে জিজ্ঞেস করেছি আপনার সমস্যা বলুন। তারা বলেছেন দাদা এই চোলাইয়ের সমস্যা, চুল্লুর সমস্যা। কেউ বলেছেন দাদা আমরা ইটভাটাতে কাজ করি, আমরা 119 টাকা 120 টাকা আমরা রোজ পাই। আপনি ভাবুন যে আপনি সারা মাস কাজ করে আপনি 6000 টাকার বেশি আপনি টাকা পাচ্ছেন না। এগুলো কি সমাধান হবে? সমাধান না হলে বিজেপি সরকার করে কি হবে? সমাধান করার জন্যই তো বিজেপি সরকার, না, পরিবর্তনের জন্যই তো বিজেপি সরকার, উন্নয়নের জন্যই তো বিজেপি সরকার। তৃণমূল মানে লোকে একটা জিনিস বোঝে, মানে এটা খোলাখুলি বলা যায়, তোলামূল। সে পুলিশও টাকা তুলছে, রাস্তায় যাওয়ার সময় পুলিশ টাকা তুলছে, দেখা যায়, মানে দেখা যেত। শ্যামপুরের বিধায়ক হিসাবে শ্যামপুরে কি আমি যদি যাই রাত্রেবেলা, হঠাৎ করে গেলাম, আমি দেখবো রাস্তায় তালা তুলছে? দেখতে পাবো না। না, একদমই না। আপনি প্রথম দিনকে আমি আমার পুলিশকে অনুরোধ করেছি। অনুরোধ কেন? এত অনুরোধ কিছু না, পুলিশকে ভয় পান? না না না, আমি জীবনে আমি দেখুন, আমি তো রিলায়েন্সের মতো জায়গায় চাকরি করেছি, তাই না? আপনি তো অনেক চাকরি করেছেন না? হ্যাঁ, আমি অনেক জায়গায়, আমি কলকাতা কাস্টম হাউসেও 3 বছর কাজ করেছি এখানে, সরকারিভাবে নয়, কিন্তু আমি বলছি কলকাতা কাস্টম হাউসে আমি কাজ করেছি। কলকাতা পোর্টেও কাজ করেছি, হলদিয়া পোর্টেও কাজ করেছি, মুম্বাই পোর্টেও কাজ করেছি, জেএনপিটিতেও কাজ করেছি, দিল্লি এয়ারপোর্টেও কাজ করেছি, চেন্নাই পোর্টেতেও কাজ করেছি, চেন্নাই এয়ারপোর্টেও কাজ করেছি। আমি বলছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে। আপনি চাকরি করেছেন এবং বিভিন্ন সংস্থায় বিভিন্ন ধরনের কাজ, মানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, তো অভিনয়ও করেছেন, আর এখন মানে নেতা, অভিনেতা, নেতা, মানে একটা মানুষের জীবন ধরে অনেক কিছু অভিজ্ঞতা সম্পূর্ণ একটা মানুষ। আপনাকে যেহেতু মানুষ প্রত্যাশা করতেই পারে, সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন আপনি? না ওই অভিযোগ করেই যাবেন? না না, আমি তো দেখুন খড়গপুরেতে 8,500 কোটি টাকার যে হিসাব দিয়েছিলাম ভোটের প্রচারের জন্য তো দিইনি। আপনি হিসাব মিলিয়ে নিন 8,500 কোটি টাকার কাজ যে গত 5 বছরে হয়েছে। আপনার খড়গপুর স্টেশন থেকে সাঁতরাগাছি যে 4th লাইন, আমি বারে বারে অশ্বিনীজির কাছে গিয়ে, যেটা উনি হয়তো করতেন কিন্তু বারবারে গেছি ওনার কাছে, যে জন্য আমার নাম যে মুহূর্তে শ্যামপুরে ঘোষণা হয়েছে, মাননীয় অশ্বিনীজি বৈষ্ণবজি, মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি, এরা দুজনে কিন্তু প্রথম আমাকে কংগ্রাচুলেশনস, বেস্ট অফ লাক পাঠিয়েছেন। জেতার পরেও মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি সঙ্গে সঙ্গে আমাকে বলেছেন কংগ্রাচুলেশনস হিরণ। ধর্মেন্দ্র প্রধানজি নিজে ফোন করে বলেছেন যে হিরণ কংগ্রাচুলেশনস, তোমার উপরে প্রচুর আশা আছে। তার কারণ হলো আমি বারবার অশ্বিনীজির কাছে, ধর্মেন্দ্রজির কাছে গিয়ে গত 5 বছরে পড়ে থেকেছি, এবং আমার বিধায়ক ফান্ডের যে 100% কাজ আমি করেছিলাম, 62খানা রাস্তা থেকে শুরু করে, 12খানা আপনার জলের কাজ থেকে শুরু করে, 6খানা স্কুলকে রেনোভেট করা থেকে শুরু করে, বাজারেতে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেছি। যেমন আমি আমার কনস্টিটিউয়েন্সি খড়গপুরে গত 5 বছরে এই 8,500 কোটি টাকার হিসাব দিয়েছি, তেমনি বিধানসভাতেও কিন্তু সিএজি কেলেঙ্কারি, ট্রেজারি কেলেঙ্কারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কীভাবে হাজার হাজার কোটি টাকা তারা কিন্তু ট্রেজারি থেকে সাইফনিং করে অন্য জায়গায় পাঠিয়েছেন, তারও কিন্তু হিসাব হিরণ চ্যাটার্জি দিয়েছে বিধানসভাতে দাঁড়িয়ে। হিরণ চ্যাটার্জি অনেক কিছুর হিসেব রেখেছে। আচ্ছা হিরণ, আমরা তো অনেক কথা বলছিলাম, আর একটা কথা বলো তো, তোমাদের এই টলিউড, তুমি তো অভিনেতা,
তো গন্ডগোলের জায়গা। টলিউডের কি হাল ফিরবে না ফিরবে না? টলিউড না এই গড্ডালিকা প্রভাবে যেভাবে যাচ্ছে সেভাবেই থাকবে? না না, আমি তো 100% ফিরবে টলিউড। যার জন্য সারা পৃথিবী বিখ্যাত সে উত্তম কুমারের টলিউড ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা। তো তৃণমূল কংগ্রেসে যারা ছিলেন সৌরভ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস এবং কয়েকজন প্রডিউসার্স যারা পুরোপুরি তৃণমূল করতেন এবং তারা যেভাবে টলিউডকে তৃণমূলীকরণ করেছিলেন, সেই জায়গা থেকে তৃণমূলীকরণ থেকে এবার বেরিয়ে এসছে এবং বেরিয়ে আসবে। কারণ আলটিমেটলি মানুষের হৃদয় থেকে মানুষ সিনেমা দেখে। এবং আমি আশা রাখি যে আমার সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের সরকার সম্পূর্ণরূপে এই চলচ্চিত্র জগৎকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেবেন। আপনি এজেন্টিক এআই এর যুগেতে আপনি কিভাবে একজন চলচ্চিত্রকে আটকে রাখবেন? একজন কেউ সিনেমা যদি করে সে তো এজেন্টিক এআই দিয়েও করে নিতে পারে, অনেক কিছু হয় করতে পারে। আপনি কাকে আটকাবেন, কিভাবে আটকাবেন? সেই জন্য আমার মনে হয় যে রাজনীতিকরণ থেকে চলচ্চিত্র জগৎ যদি পুরোপুরি বেরিয়ে আসে। আমি কিন্তু রাজনীতি করেছি 24/7। আমি কিন্তু বিজেপিতে জয়েন করার পরের দিন থেকে কিন্তু আমি শুটিং করিনি, আমাকে করতে দেয়নি অমুক তমুক, আমি সব দিক থেকে ছেড়ে দিলাম। আমি কিন্তু শুধুমাত্র রাজনীতি করেছি, মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি। বাকি যারা করেছেন, ধরুন আমার বন্ধু দেব করেছেন, আমার বন্ধু সোহম করেছেন, রাজ চক্রবর্তী করেছেন, যারা যারা করেছেন তারা কিন্তু পার্ট টাইমার হিসেবে রাজনীতি করেছেন, সিনেমা করেছেন। সিনেমার জন্য তারা রাজনীতি করেছেন যে আমি সিনেমাটার আমার ফান্ডিং দরকার, আমার প্রডিউসার দরকার, আমি ডিস্ট্রিবিউশনটা কন্ট্রোলে রাখবো, আমি ছবিটা রিলিজ করব, সেই জন্য রাজনীতি করেছেন। আর পার্ট টাইম পলিটিক্স করেছেন। কিন্তু রাজনীতি তো ফুল টাইম দরকার না। মানুষ ধরুন যারা জল পাচ্ছে না, যে যার বাড়িতে একটা হাসপাতালে ভর্তি হবে, আপনি তার সঙ্গে আপনি দেখেছেন যে জুন মালিয়া ম্যাডাম, তিনি ফোন করে বলছেন আরে ফোন করো না, আমি এখন শুটিংয়ে ব্যস্ত আছি, ডিরেক্টর বকবে, পরে ফোন করো। তাহলে মানুষ ওখানে অসহায়। এটা খুব অপরাধ করেছেন। এরকম আমি সবাইকে অনুরোধ করব যে যেটা করবেন সেটা মন দিয়ে করুন। যদি রাজনীতি করেন, রাজনীতি মানুষের জন্য 24/7 করুন। যদি অভিনয় করেন তো শুধু অভিনয়টা করুন, দুটো মিক্স করবেন না। এটা মানুষের ক্ষতি হয়ে যায়। এটা রাজনীতিটা অনেক 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 বড় দায়িত্ব, তাই না? আপনি দেখেছেন ঘাটালেতে মানুষ বন্যায়, আমি জলে নেমে আছি কোমরে, আর তখন আমার বন্ধু দেব তিনি তখন লন্ডনে গিয়ে ছবি পোস্ট করছেন, কেমন লাগে দেখো আমাকে, তাই না? মানে আমি কাউকে জাস্টিফাই করব না, বাট আমি আমার দিক থেকে বলবো আমি এটা আই ডিসএগ্রি উইথ দ্যাট। রাজ চক্রবর্তী তো বলছে আর বলে রাজনীতি যাবো না, আর অনেক করেছি। হ্যাঁ, কারণ রাজনীতি থেকে যা যা ফায়দা নেওয়া সেগুলো তো ফায়দা সব নেওয়া হয়ে গেছে। সব তো যা যা গত এত বছর ধরে, ধরুন আমি এখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে, আমাকে কখনো ডেকেছে? এই যে ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে অমিতাভ বচ্চনকে ডাকছেন, শাহরুখ খানকে ডাকছেন, ঐশ্বরিয়া রায়কে ডাকছেন, সবাইকে ডাকছেন। বাংলা সিনেমায় আমরা অভিনয় করেছি, আমাদেরকে কখনো ডেকেছেন? আমাদেরকে কখনো নিয়ে গেছেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি আমাদের জেলাতে যখন মিটিং করেছেন, তার বিধায়কদেরকে নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন যেন হিরণকে ডাকা না হয়। তো পশ্চিম মেদিনীপুরের কোনো মিটিংয়ে গত 5 বছরেতে যে জেলা শাসক ছিলেন তিনি কখনো আমাকে ডাকেননি, যে এসপি ছিলেন তিনি কখনো কোনো মিটিংয়ে ডাকেননি। হিটলারের মতো চালিয়েছেন উনি। কোনো ডেমোক্রেসি ছিল না, কোনো সমাজতন্ত্র ছিল না, কোনো গণতন্ত্র ছিল না। উনি যেটা মনে করেছেন, ওনার ভাইপো যেটা মনে করেছেন সেইভাবে চালিয়েছেন। এবং জেলা শাসক থেকে শুরু করে এসপি তারা যেভাবে আমাদেরকে ট্রিট করেছেন যেন আমরা কেউ নই, মানে আমরা যেন হঠাৎ করে উটকো উড়ে চলে এসেছিলাম। আমাদেরকে মানুষ এমনি ভুল করে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছিলেন। কিন্তু তার প্রতিবাদ 2026-এ মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে আঁচল থেকে সমস্ত উজাড় করে ঝুলি ভরে ভোট দিয়ে মায়েরা আশীর্বাদ করেছেন। এটা একটা বিরাট 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 বড় পাওনা। এবং আমি বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু থেকে শুরু করে সরকারের যারা দায়িত্বে থাকবেন, প্রশাসন থেকে শুরু করে মাননীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপি কর্মী থেকে শুরু করে সবাইকে অনুরোধ করব, মানুষের স্বপ্ন, মানুষের আশাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমি একজন বিজেপি কর্মী, একজন মানুষের প্রতিনিধি হিসেবে আমি আমার 100% দেবো। সবাই মিলে দেবেন, সবাই মিলে এগোবে, আমাদের সোনার বাংলা হবে। খুব বড় কথা বলে হিরণ, দেখা যাক এবার কি হয়। এবার কিন্তু আমরা হিসেব রাখবো, রিপাবলিক বাংলা হিসেবে রাখবে। শ্যামপুরে হিরণ চ্যাটার্জি কী করছে, খালি হিরণ চ্যাটার্জি নয়, যেই সব বিধায়করা জিতে এসছে তারা কি কাজ করছে, কি না করছে, সব হিসেব থাকবে। কি বড় কাজ, কি বড় কাজের দায়িত্ব দেওয়া হলো, সব খবর আমরা রাখবো। যদি কেউ কোথাও কোনো গোলযোগ থাকে, গোলযোগ করে, সেই খবর আমরা রিপাবলিক বাংলায় নিয়ে আসবো। কিন্তু এখন একটা বিরতির পর আসছি অন্যান্য খবরে।